Okay guys, see what I got? পাসপোর্ট। সো এই ভিডিওটা আমার এর আগেই বানানোর কথা ছিল, কিন্তু আমি এখনও পর্যন্ত বানাচ্ছিলাম না। তার কারণ হচ্ছে আমি আগে দেখছিলাম যে আমি নিজে আগে জিনিসটাকে বানিয়ে নিই, পুরো জিনিসটাকে ফিল করে নিই কী দিয়ে কী হয়। শুধুমাত্র কোনো লেখার ভিত্তিতে বা কোনো জায়গায় শুনে সেই ভিত্তিতে কোনো ভিডিও বানিয়ে লাভ নেই। একদম প্রপার ওয়েতে একটা ভিডিও বানাতে চাইছিলাম, যার জন্য নিজেই বানিয়ে ফেললাম পাসপোর্ট। এবং এটা বানাতে আমার প্রায় 1.5 মাস টাইম লেগেছে। ইভেন এটা বানাতে গিয়ে আমার বাড়িতে পর্যন্ত পুলিশ এসেছে। সো পাসপোর্ট বানানোর যে পরপর প্রসেসগুলো রয়েছে, সেগুলো কি কি রয়েছে, কি কি ডকুমেন্টস লাগে, সেগুলো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং এর পরবর্তী সময় সিরিজটা চলে আসবে পাসপোর্ট বানানোর, যে কোন দিন আমাকে কি করতে হয়েছে, কি কি ডকুমেন্টস দিতে হয়েছে, আমাকে পুলিশ ভেরিফিকেশানে কি কি বলেছে, সমস্ত কিছু কিন্তু আমার এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। সো আজকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে পাসপোর্টটা আমি বানিয়েছি, এই পাসপোর্ট বানাতে আমার কত খরচ হয়েছে, কি কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্টেশন লাগছে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি আপনার 1% লাভ হয়ে থাকে, সেক্ষেত্রে একটা লাইক করে কমেন্ট করতে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমার মতে মনে হয় কোনো দেশের সবথেকে স্ট্রংগেস্ট যদি কোনো ডকুমেন্টস হয় সেটা হচ্ছে পাসপোর্ট। তার কারণ আমাদের এখানে পাসপোর্ট বানাতে গেলে একটা মানুষের জন্মের আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিন্তু সমস্ত ডকুমেন্টস তাকে জমা দিতে হয়। অর্থাৎ আমার জন্মের আগে থেকে শুরু করে, আমার বাবা মার জন্মের আগে থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কিন্তু আমাকে ডকুমেন্টস দিতে হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন যে প্রায় 24-25 রকমের কিন্তু কাগজ আমাকে জমা দিতে হয়েছে, এবং তারপরে গিয়ে কিন্তু আমি এইটা হাতে পেয়েছি। এবং আপনাদের একবার দেখিয়ে দিই কাছে গিয়ে যে অ্যাকচুয়ালি এটা আমারই পাসপোর্ট। সো যদি দেখেন এখানে আমার ছবিটা আপনারা দেখতে পাবেন। ওকে, পাসপোর্ট বানানোর প্রথম প্রসেসটা কি? পাসপোর্ট বানানোর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেটা আপনি ফোন থেকে অথবা কম্পিউটার থেকে নিজেই করতে পারবেন। আমার পাসপোর্টের অ্যাপ্লাই আমি নিজেই করেছিলাম, এবং আপনিও চাইলে কিন্তু করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। এর একটা ডিটেলস ভিডিও আসবে যে ফর্ম ফিল আপ আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ করবেন। ফর্ম ফিল আপেও কিন্তু অনেকটা ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে? সো ফর্ম ফিল আপের ভিডিও সেপারেটলি আসবে, এটা আমি সাইডে রাখলাম, এটার ভিডিও চলে আসবে, ঠিক আছে? মনে রাখবেন, পাসপোর্ট সেবা যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি ফর্ম ফিল আপ করলেন। ফর্ম ফিল আপ করার পরে এখানে আপনাকে 2 ধরনের টাকা জমা দিতে হতে পারে। একটা হচ্ছে 1500 টাকা, একটা হচ্ছে 2000 টাকা। 1500 টাকার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে আপনি 32 পেজের পাসপোর্ট পাবেন। এবং আপনার যদি মনে হয় যে পাসপোর্টটা নিয়ে ভবিষ্যতে আপনাকে অনেক বেশি যাতায়াত করতে হতে পারে দেশের বাইরে, সেক্ষেত্রে আপনি 60 পেজের একটা পাসপোর্ট বানাতে পারেন, যেটার অ্যাপ্লিকেশন খরচা হচ্ছে 2000 টাকা। এছাড়াও একটা তৎকাল পাসপোর্ট সেবা রয়েছে, যেটার জন্য আপনাকে খরচ করতে হয় প্রায় 3500 টাকা। এবার নর্মালি আপনার তো তৎকাল দরকার নেই, তৎকাল যদি দরকার না থাকে সেক্ষেত্রে নর্মালি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, যার জন্য আপনাকে 1500 অথবা 2000 টাকা খরচ করতে হবে। অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, টাকা পেমেন্ট করে দিয়েছেন, এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, যেটাও কিন্তু আপনি পাসপোর্ট সেবা যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে নিতে পারবেন। সেখানে আপনার যেটা ভালো মনে হয়, মানে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পাসপোর্ট অফিসে কিন্তু আপনি এর জন্য আবেদন করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমার যেরকম কৃষ্ণনগরেই রয়েছে, যার জন্য আমি কৃষ্ণনগরেই নিয়েছিলাম। আমি চাইলে রানাঘাটেও নিতে পারতাম, কলকাতাতেও নিতে পারতাম, বহরমপুরেও নিতে পারতাম, চাইলে আমি মেদিনীপুরেও নিতে পারতাম। এতে কোনো রকম অসুবিধা ছিল না, ঠিক আছে? আপনি যে কোনো পাসপোর্ট সেবা কেন্দ্রের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, বেসড অন আপনি কবে কোন দিন কোথায় থাকছেন তার উপর ডিপেন্ড করেও আপনি নিতে পারেন, ঠিক আছে? ধরুন আপনার বাড়ি কৃষ্ণনগর, কিন্তু আপনি চাকরির সূত্রে থাকেন হচ্ছে কলকাতা, সেক্ষেত্রে আপনি কলকাতার কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুক করতে পারেন, এতে কোনো রকম অসুবিধা হয় না। সো অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে আপনাকে একটা ডেট দেওয়া হয়, টাইম দেওয়া হয়। তো সেই ডেট এবং টাইমে আপনাকে যেতে হয়। ওই দিন আপনাকে কিছু ডকুমেন্টস নিতে হয়, যেগুলো খুব সামান্য ডকুমেন্টস, যেরকম আপনার ভোটার কার্ড, আধার কার্ড, আপনার বাবা মায়ের ভোটার কার্ড, আধার কার্ড। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন সেক্ষেত্রে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা আপনাকে নিতে হয়। মাধ্যমিকের অ্যাডমিটের কিন্তু অত ভ্যালু নেই, যে সার্টিফিকেটটা আপনি পেয়েছেন পাস করার পরে, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে নিয়ে যেতে হয়। সো এই কটা জিনিস আপনাকে সাথে রাখলেই হয়ে যায়, কোনো রকম অসুবিধা নেই। জেরক্স এবং আসল। এবার ওরা জেরক্স এবং আসল মিলিয়ে দেখার পরে আপনার কাছ থেকে জেরক্সগুলো নিয়ে নেওয়ার পরে আপনাকে বলে যে আপনার এখন একটা ছবি তোলা হবে। তো আপনাকে ওখানে বসতে হয়, মানে ক্যামেরার সামনে, ওরা ডিএসএলআর মানে ভালো ক্যামেরায় ছবি তোলে। সো ওখানে বসতে হয়, দেন আপনার একটা ছবি তুলে নেয়, দেন আপনাকে একটা সাইন করতে বলে, সাইন করতে হয়, এবং তার সাথে সাথে আপনার যে হাতের ফিঙ্গারপ্রিন্ট সেটাও কিন্তু দিতে হয়। অর্থাৎ ওখানে যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন রয়েছে, আমরা আধার কার্ড বানানোর সময় যেরকম বানিয়েছি সেরকম ফিঙ্গারপ্রিন্ট মেশিন রয়েছে, মেশিনের ওপরে কিন্তু আঙুলগুলো চেপে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো দিতে হয়। তো এটা হলে আপনাকে ওরা
ওইখান থেকে একটা স্লিপ দিয়ে দেবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের স্লিপ। অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপ করার পরে অনলাইন থেকে যে ফর্মটা বেরোয় সেটা আপনার অতটা দরকার নেই। অ্যাপয়েন্টমেন্টের দিন গিয়ে যে আপনাকে ফর্মটা দেবে সেখানে একটা ফাইল নাম্বার থাকবে, সেটাই কিন্তু মেন। সো সেই ফাইল নাম্বার যুক্ত আপনাকে একটা স্লিপ দিয়ে দেবে, যে স্লিপটা আপনার কাছে কিন্তু যত্ন করে রাখতে হবে, কারণ পরবর্তী সময়ে যত ট্র্যাকিং করবেন ওই স্লিপটা দিয়েই করবেন। পরবর্তী সময়ে যে পুলিশ ভেরিফিকেশন হবে সেটাও কিন্তু ওই স্লিপটা দিয়েই হবে। তো নর্মালি আপনার যখন পাসপোর্ট সেবা কেন্দ্রে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়, তারপরে সেই ডকুমেন্টসটা চলে যায় হচ্ছে আপনার পুলিশের কাছে, অর্থাৎ আপনার লোকাল থানাতে। তো লোকাল থানাতে মোটামুটি আপনাকে 2 সপ্তাহের মধ্যে তারা ডেকে নেয়। এবার অনেক ক্ষেত্রে কী হয়, কিছু কিছু থানা রয়েছে যেখানে কিন্তু বাড়িতে পুলিশ গিয়ে এনকোয়ারিতে যায়, আবার অনেক থানা রয়েছে যারা কিন্তু বাড়িতে যায় না, ডাইরেক্ট আপনাকে থানাতে যেতে বলে ডকুমেন্টসগুলো নিয়ে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার থানা থেকে বাড়িতে পুলিশ এসেছিল এবং এসে সেরকম কিছু কিন্তু জিজ্ঞাসা আমাকে করেনি, কিছুই বলেনি, জাস্ট বাড়িতে এসেছিল। আসার পরে আমাকে কি কি ডকুমেন্টস নিয়ে থানায় যেতে হবে সেটা সে বলে দিয়েছিল। এর পাশাপাশি অনেক সময় কি হয় যে পাশে যত প্রতিবেশী রয়েছে তাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কোথায় থাকে, এর বাড়ি কোথায়, এ ভালো ছেলে কিনা, এর নামে কোনো কেস আছে কিনা, এগুলো কিন্তু অনেক সময় প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে। দেন তারপর আমাকে ডকুমেন্টসগুলো বুঝিয়ে দেয় এবং যার লিস্ট হচ্ছে এটা। এখানে মোটামুটি 11টা ডকুমেন্টসের কথা বলা আছে, কিন্তু এখানে মা বাবার সেগুলো যুক্ত রয়েছে, ঠিক আছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এরকম লেখা রয়েছে, যার জন্য কিন্তু অনেকগুলো ডকুমেন্টসই হয়ে যায়। আমি যদি আপনাদের মানে গুনে গুনে দেখাই, আমি যদি আপনাকে লিস্টটা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে পাসপোর্ট জমা করার টোকেন, যেটা আপনাকে সেই পাসপোর্ট অফিস থেকে দিচ্ছে, সেই টোকেনটা মানে যে কাগজটা দেবে ওটাই টোকেন, মানে ফাইল নাম্বার যেটা থাকবে। মেম্বার বা প্রধানের হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেখানকার মেম্বার বা প্রধানের বাসিন্দা সার্টিফিকেট লাগবে, নিজের জন্ম সার্টিফিকেট লাগবে, প্রাইমারি স্কুলের সার্টিফিকেট লাগবে 4 পাস অথবা 8 পাস, নিজের মাধ্যমিক, এইচএস, বিএ এর অ্যাডমিট কার্ড এবং বোর্ড সার্টিফিকেট। তারপর হচ্ছে বাবা মা এবং নিজের যদি পুরাতন মানে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্টও নিতে হবে। তারপর হচ্ছে বাবা মা এবং নিজের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বাবা মা এবং নিজের, এখানে কিন্তু 9খানা ডকুমেন্টস হয়ে গেল। আপনার 3টে, বাবার 3টে, মায়ের 3টে, সো এখানে কিন্তু 9টা হয়ে গেল। এছাড়া আগেরগুলো তো বললামই, মানে মাধ্যমিক, এইচএস, বিএ, তো যত আপনি উচ্চশিক্ষা করেছেন সবগুলোর কিন্তু ডকুমেন্টস আপনাকে নিতে হবে। বাবা অথবা মা কেউ যদি মৃত হয় তার ডেথ সার্টিফিকেট নিতে হবে। বাবা অথবা মায়ের নিজের ভোটার লিস্ট কারেন্ট ইয়ারের, যদি 2023 সাল হয় 2023 সালের কারেন্ট ইয়ারের কিন্তু ভোটার লিস্ট লাগবে। তারপর হচ্ছে বাবা মা এবং জন্মের আগের দলিল, বাবা অথবা মায়ের জন্মের আগের দলিল, ঠিক আছে, বা যে কোনো পুরনো কাগজ। অর্থাৎ আপনি যদি মানে করতে যান পাসপোর্ট, সেক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের কিন্তু জন্মের আগের যে কোনো কাগজ লাগবে, সেটা হতে পারে দলিল অথবা পুরনো কোনো কাগজ, আপনাকে ওখানে সাবমিট করতে হবে। তারপরে সমস্ত কাগজের আসল এবং জেরক্স আনতে হবে, এটা তো আমি আপনাদের বলেই দিয়েছি যে ভেরিফিকেশনের সময় কিন্তু আসল এবং জেরক্স দুটোই লাগবে। এই তো বলে গেল বাড়িতে যে কী কী ডকুমেন্টস লাগবে এবং আমাকে এই কাগজটা দিয়ে গেল। এরপরে আমাকে বলে গেল যে মোটামুটি 3-4 দিনের মধ্যে তোমাকে কল করা হবে এবং সেই কল পেয়ে তুমি চলে যাবে থানায়। তো আমাকে রীতিমতো 2-3 দিন পরে কল করে বললো, হ্যালো, আপনি দীপক সরকার বলছেন, তো থানায় আসতে হবে অমুক দিন, সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে আসবেন। তো আমি রীতিমতো থানায় ডকুমেন্টস নিয়ে গেলাম। তারপরে যে বসেছিল মেন অফিসার, ঢুকলাম ঘরে। ঢোকার পরে তারপরে ডকুমেন্টসগুলো চাইলো। প্রথমে বাবা মার যে আসল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সেগুলো চাইলো, আমার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড চাইলো। তারপরে বললো যে পুরনো কাগজ কিনে এসছো। পুরনো দলিলটা আমি দেখিয়ে দিলাম। তারপরে বললো যে তোমার কি কোনো মানে পুলিশ কেস আছে কিনা তোমার নামে। বললাম না স্যার, এরকম কোনো পুলিশ কেস নেই। তো এই আর কি, এইটুকু আলাপ হলো। এরপরে যেগুলো দেখার সে দেখে নিল, দেখে নেওয়ার পরে বললো ঠিক আছে যাও, হয়ে যাবে। মোটামুটি 2 দিনের মধ্যে কিন্তু আমার ফাইল অ্যাকসেপ্ট হয়ে গেছে, পাসপোর্ট অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে। তারপরে এই গতকাল, এবার আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে এপ্রিলের 4 তারিখ, আর গতকাল ছিল হচ্ছে কত তারিখ ছিল গতকাল। তো মোটামুটি আমার তাহলে কদিন লাগলো, 1 মাস 20 দিন মতো, মানে 1.5 মাস মতো লেগেছে। কারণ মাঝে কয়েকদিন ছুটি গেছে, যার জন্য ওই টাইমটা কাজ কিছু হয়নি, তো যার জন্য আর কি এই টাইমটা লেগেছে। সেটা হচ্ছে ফুল প্রসেস। এরপরে প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে কী করে ফর্ম ফিল আপ করতে হয়, তাহলে আপনারা কিন্তু আরও বেটারভাবে বুঝতে পারবেন। এবং আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন কী করে আপনি স্ট্যাটাস চেক করবেন সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবো। সো ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।